ঘুর পথে একটা আপনার সংস্কৃতিকে চুরি করার একটা চেষ্টা চালালো। আপনার মাথার পাগড়ি হলুদ যেটা আছে সেটা আমরাও বাঁধব, আদিবাসী হতে হবে তো, লোককে দেখাতে হবে। বাংলা পরব আমাদেরও হতে হবে, আমাদেরও করব, যা যা আছে আমাদের আদিবাসীদের সংস্কৃতি সব করব। আর সর্বশেষ কি করব? ইতিহাস থেকে চুরি করব। কেন? কারণ লুকুর কমিটিতে বলা আছে আপনার ইতিহাস নেই। বিরসা মুন্ডা আছে, সিধু কানু আছে, আপনার তো কেউ নেই। তারা তখন কি করলেন না, রঘুনাথ মাহাতোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। না না, এই রঘুনাথ মাহাতো হচ্ছে চুয়াড় বিদ্রোহের একজন অন্যতম নেতা। আমরা সেদিনও বলেছিলাম রঘুনাথ মাহাতোকে স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের বিপ্লবী আপনি বলতেই পারেন, কিন্তু চুয়াড় বিদ্রোহের সঙ্গে রিলেট করতে আমরা দেব না। ইউনাইটেড ফোরাম ছিল, ইউনাইটেড ফোরাম আছে, আর ইউনাইটেড ফোরাম থাকবে। অনেকেই মঞ্চে হয়তো জায়গা পাননি, নিচে বসে আছে, এবং এই সম্মেলনে প্রতিনিধিবর্গ সকলকেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা হার্দিক অভিনন্দন, নমস্কার, ভালোবাসা জানাচ্ছি। শুধু একটা দুঃখের কথা আমি বলি, যাহাই লেকিন কমিয়া হুলগরিয়া উনকো দো ভুল, হাট টাঁডিরে পাতা টাঁডিরে উনকো গেতম নেলো সামাংরে, সাঁওতা কবিরে তিন দো চেরা দানাংরে। এটা আমি একটা দুঃখের কথাটা আপনাদের সামনে বললাম। সত্যি তো, যাদের জন্য আমরা এত কাজ করছি, যাদের সত্যিকারেই প্রয়োজন, যাদের, তারা আমাদের সামনে নেই। আমরা গুটি কয়েক মানুষ যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাবছি আমরা একটা পরিবর্তন করে দেব, এরকম একটা ভাবনা নিয়ে যারা এসেছি, সেই ভাবনাটা নিছক ভাবনা। কারণ ইতিহাসের পাতায় যদি আপনারা দেখেন না, পরিবর্তনের জন্য না নবযৌবনকে দরকার হয়েছে। আমাদের মতো সজীবতা যাদের আছে, যাদের নবযৌবনে উদ্দীপ্ত, তাদেরকে দরকার, কিন্তু তাদেরকেই আমরা পাই না। এটা আমার আক্ষেপের বিষয়। আমি বেশ আলাদা আলাদাভাবে কয়েকটা বিষয় আমি বলবো। আপনারা এই মঞ্চে যারা এসছেন বা যারা আছেন, এই সম্মেলন হচ্ছে, এটা আমাদের 2 বছর অন্তর অন্তর হয়, যার জন্য এটা দ্বিতীয় বার্ষিক সম্মেলন না। প্রথম বছর হলে এটা প্রথম দ্বিবার্ষিক সম্মেলন, দ্বিতীয় হলে দ্বিবার্ষিক সম্মেলন, তৃতীয় হলে তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনের উদ্দেশ্যটা কি জানেন তো? এই সম্মেলনে শুধু আমার কথা আপনারা শুনতে আসেন, আমরা এই সম্মেলনে আপনাদের কথা আমরা শুনতে এসেছি, এবং আপনাদের এবং আমাদের এই কথার বিনিময়ে একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে, নতুন ভাবনাকে আমরা প্রতিষ্ঠা করব। এইরকম একটা চিন্তা ভাবনা থেকে এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তৈরি হয়েছে। আপনারা অনেকেই প্রথমেই আপনারা বলছেন ফেক সার্টিফিকেট। আরে ফেক সার্টিফিকেট আপনি মাথায় দেন না, কোথায় গলায় ঝোলান। ব্যাপারটা ফেক সার্টিফিকেটটা পরে। আমরা বিগত করোনার সময়ে আমরা সবসময় ভাবতাম যে সত্যি তো চাকরি ক্ষেত্রে আদিবাসীরা ঢুকে যাচ্ছে, কলেজে ভর্তির সময় আদিবাসীরা ঢুকে যাচ্ছে, এটা তো সাধারণ জিনিস। কিন্তু আপনি কি একবারও ভেবেছেন যে এটা কিছু করার প্রয়োজন আছে? এইরকমই কিছু মানুষ আপনারা দেখছেন, বালকরাম সরেনের নাম আছে, উনি আসতে পারেননি, উনি একটু অসুবিধা থাকার জন্য। তাহলে তাদের মতো কিছু মানুষ প্রথম দিকে ভেবেছে না এটা কিছু করা দরকার। সেখান থেকে আমাদের ভাবনাটা এসেছে 2020 সালে নভেম্বর মাসে এটা আমাদের রেজিস্ট্রেশন হয় সংগঠনে, এবং রেজিস্ট্রেশন পাওয়ার পরে আমাদের মাথায় একটাই কাজ করেছে,
যে আমাদের যে সাংবিধানিক অধিকার আছে, সেই সাংবিধানিক অধিকার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে 6% আর ভারতবর্ষে অল ইন্ডিয়াতে 7.5%। তাহলে এই সাংবিধানিক যে অধিকার, এটা আপনার চুরি হয়ে যাচ্ছে। শুধু আজকে না, দীর্ঘদিন ধরে চুরি হচ্ছে, আপনারা ভূক্ষেপ টেরও পাননি। যারা কতিপয় কিছু মানুষ টের পাওয়ার চেষ্টা করেছেন, তাদের উপস্থিতিতে এই সংগঠনটা তৈরি হয়েছে। তাহলে এই সাংবিধানিক অধিকারকে রক্ষা করার জন্যে, সাংবিধানিক ভাবনাকে প্রতিষ্ঠিত করার জন্যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লড়াই শুরু করল। কিন্তু এই লড়াই করতে গিয়ে দেখলাম ফেক সার্টিফিকেট ইজ দি ওয়ান কাইন্ড অফ ইম্পর্টেন্ট প্রবলেমস। এটা আমাদের কাছে একটা বিরাট সমস্যা তৈরি হল। আমরা মনে করি সাংবিধানিক অধিকারকে সুনিশ্চিত করতে গেলে এই ফেক সার্টিফিকেটের মতো কিছু ভুয়ো সার্টিফিকেটধারীদের আমাদের সংবিধানে ঢোকার ব্যাপারটাকে আটকাতে হবে। তাই ফেক সার্টিফিকেটটা এসেছে। এই জন্য স্লোগানে দেখবেন ফাইট ফর এসটি রিজার্ভেশন। আমরা প্রথম স্লোগান দিয়েছিলাম ফাইট ফর এসটি রিজার্ভেশন, সংবিধানের জন্য আমরা লড়ব। এই সাংবিধানিকের জন্য লড়াই করছি আমরা। তাহলে ভুয়ো সার্টিফিকেটটাকে তাড়াতে হবে। কত ধরনের ভুয়ো সার্টিফিকেট হয়, একটা বাজার থেকে কিনে নিয়ে, আমার দেখবেন ভিডিও আপলোড ছিল, এটা ভিডিও হয়েছিল, বাজারে কিনে নিচ্ছেন ফেক সার্টিফিকেট, ওয়েবসাইটে দেখা যাচ্ছে না, এটা এক ধরনের ভুল। 2 নম্বর হচ্ছে যে ক্যান্ডিডেট সার্টিফিকেট দিতে যাচ্ছে সে ভুল তথ্য দিয়ে দিচ্ছে, এটা আরেক ধরনের ফেক সার্টিফিকেট। আর এক শ্রেণীর মানুষ আছেন যারা আধিকারিক কিছু টাকা পয়সার বিনিময়ে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, সেটা আরেক ধরনের ভুয়ো। আর একটা ভুয়ো, সেটা হচ্ছে মারাত্মক। পশ্চিমবঙ্গ সরকারের সরলীকরণের মাধ্যমে সার্টিফিকেট প্রদান, এটা আরেক ধরনের ভুয়ো। একটা উদাহরণ দিই, আপনারা তো বলতে পারেন যে গভর্নমেন্ট আবার কি করলো রে ভাই। গভর্নমেন্ট, সরকার বলছে বাবার সার্টিফিকেট দেখেই আপনি সার্টিফিকেটটা দিয়ে দিন। আরে বাবা তো চুরি করেনি, চুরি করেছে তোর দাদু। তাহলে দাদু যদি চুরি করে আর সে সার্টিফিকেট যদি পেয়ে থাকে, তাহলে বাবা তো তার সার্টিফিকেট দেখেই পাচ্ছে, তাহলে তার ছেলেও সার্টিফিকেট পাচ্ছে। তাহলে 3 জেনারেশন ভুয়ো। আপনি কাকে আটকাবেন? আমরা একদিক থেকে লড়াই করছি, ক্যান্সেল করার জন্য চেষ্টা করছি, আর হাজার হাজার সরকারের সরলীকরণের মাধ্যমে সার্টিফিকেট প্রদানের জন্য লক্ষ লক্ষ সার্টিফিকেট প্রদান হচ্ছে। আমরা চিন্তা করলাম এই সার্টিফিকেটগুলোকে যদি সিস্টেম আমরা একটা বের করেছি, সেই সিস্টেমটাকে আমরা প্রথমে ওয়েবসাইট থেকে দেখে নিচ্ছি। যাদের সঙ্গে টাইটেলের সঙ্গে সাবকাস্টের মিল হচ্ছে না, মনে করুন মজুমদার, সে লিখেছে সান্তাল, আপনার প্রাথমিকভাবে কি বলবেন? এই তো মজুমদার তো সান্তাল হতে পারে না। তাহলে প্রথমে আমরা এটা দেখে নিচ্ছি, তারপরে সেগুলোকে একটা শর্টিং করে নিচ্ছি, যে বর্ধমানে কত বেরিয়েছে, নদিয়াতে কত বেরিয়েছে, এরকম হাজার হাজারগুলো শর্টিং করে নিচ্ছি। তারপরে আমরা কনসার্ন এসডিওর কাছে যাচ্ছি দরবার করতে, স্যার আপনার কাছে আমরা এগুলো হাজির করলাম, আপনি এই বিষয়গুলোকে দেখুন, এটার আবার ভেরিফিকেশন করুন, যদি সার্টিফিকেট ভুয়ো হয় তাহলে ক্যান্সেল করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন। এটা হচ্ছে আমাদের ভার্সন। উনি তো বলবেন হ্যাঁ দেখছি, কিছুটা তো কাজ হয়েছে। যেগুলো করতে পারছি না, এসডিও টনক নড়ছে না, আমরা সরাসরি ন্যাশনাল কমিশনের কাছে অভিযোগ করছি। ন্যাশনাল কমিশন যখন সরকারকে চিঠি পাঠাচ্ছে আদিবাসী ভবন অথবা বিসিডাব্লিউকে, তখন একটু টনক নড়ছে। আবার যখন বিসিডাব্লিউ আদিবাসী ভবন যখন এই এসডিওকে চিঠি পাঠাচ্ছে, তখন একটু তড়িঘড়ি একটু শুরু হয়ে যাচ্ছে।
তখন তারা হিয়ারিং করাচ্ছে। এটা একটা সিস্টেম আমরা চলছি। অন্যদিকে কি করছি, যখন কোনোতেই কোনো কিছু করতে পারছি না, আমাদের অ্যাডভোকেট আছেন এখানে, আমরা তখন সেগুলোকে কোর্টে ফেলছি। আমরা কোনো দিক থেকে আপনাদের ছাড়ব না, সব দিক থেকে ছাড়াছি আক্রমণ করব। যাদের আপনারা দেখবেন এই কিছুদিন আগে নিটের একটা আমরা কোর্ট কেস করেছি, 7টা কেস করেছি আমরা। তাহলে আপনাদের মতো মানুষ যদি না থাকতো আমাদের সামনে, এই 7টা কেসকে চালানো অত সহজ না। একটা ছোট্ট ঘটনা বলে, বিকাশবাবুর সঙ্গে আমি আর প্রদীপবাবু কথা বলতে গেছিলাম। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি অ্যাডভোকেট, আপনি কথা বলতে গেলে 15,000 টাকা প্রথমে জমা করতে হবে, আর একটি কেসের হিয়ারিংয়ের জন্যে 1,40,000 করে তিনি নেবেন। আপনি ভাবছেন ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছেন। আপনি সমাজ সুশোরের জন্য, আপনি সমাজ সংস্কারের জন্য ছুটে এসেছেন, আর আপনি ভাবছেন আমি সব কিছু করে দেব। অত সহজ না। আমরা যে পরিমণ্ডলের মধ্যে বসবাস করছি, যে জায়গায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করছি, প্রতি পদক্ষেপে প্রতি ক্ষণে ক্ষণে আপনার বিপদ। তবু আপনাদের প্রত্যেকটা মানুষের সাহায্যে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। আপনি যে কোনো জায়গায় যার পশ্চিমবঙ্গ আদিবাসী কথা শুনতে পাবেন। আপনি অফিসে যান, আদালতে যান, ন্যাশনাল কমিশনে যান, রাষ্ট্রপতির কাছে যান, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির চিঠি গেছে। তারা ভাবছে হ্যাঁ, এই একটা সংগঠন যা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করেছি। আপনারা অনেক সময় দেখবেন এই পাতা পরবে এরা আবার কি স্টল দিয়েছে রে ভাই, এরও যৌক্তিকতা আছে। কারণ পাতা পরবে হাজার হাজার মানুষ আছে, তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা ওখানে যাই। কিন্তু এর মধ্যেই একটা সমস্যা তৈরি হয়ে গেল। এই আন্দোলনের সঙ্গে সঙ্গে কিছু কিছু আদিবাসী বলল, না না আমরাও আদিবাসী হব। কুর্মী মাহাতো ক্ষত্রিয়রা বলল আমরাও আদিবাসী হব। তাহলে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সাংবিধানিক সংরক্ষিত আসনকে সুরক্ষিত করতে গিয়ে ফেক সার্টিফিকেট তাড়াবার জন্য যেভাবে আন্দোলন করছে, ঠিক সেই সময়ে আরেকটা সমস্যা তৈরি হলো। আমরা প্রথম ডাক দিলাম শিমুলিয়াতে। আপনারা অনেকেই জানেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফ থেকে মারাত্মক একটা আন্দোলন হয়েছিল ওই সময়। হাজার হাজার মানুষ, প্রত্যেকটা সংগঠনের মানুষকে আমরা সেদিন জড়ো করেছিলাম কর্মীদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। প্রত্যেকেই এসেছিলেন। এখানে ভারত জাকাত মাঝি পারগানা বাবু আছেন আপনাদের এখানে। প্রত্যেকে মানুষের সেদিন ভূমিকা ছিল। কিন্তু সেদিনও আমার মাথার মধ্যে কাজ করেছিল, হয়তো এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির অধীনে সব সংগঠনকে আনা যাবে না। আপনারা কিছুক্ষণ আগেই দেখেছেন প্রয়াত অর্জুনবাবুর আমরা স্মৃতিতে আমরা মাল্য দিয়েছি। আমরা তখন কি করলাম, কুর্মী মাহাতোর যে তারা যে করছে, অনেকের মধ্যে ধারণা আছে যে হ্যাঁ কুর্মী মাহাতোর এসটি হবে তো আপনাদের কী অসুবিধা আছে, আমরা কেন আন্দোলনটা কেন বিরোধিতা করছি, এটা তো প্রশ্ন হতেই পারে। আমরা 3টে কারণ আছে। নাম্বার 1, 2017 সালে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে সুপারিশ পাঠালেন আর জিআইয়ের কাছে, বলো এদেরকে আদিবাসী করে দিন। আদিবাসী আর তপশিলি উপজাতি আলাদা বিষয়। আমরা সবাই আদিবাসী, আদিম থেকে বসবাস করছি আদিবাসী। তপশিলি উপজাতি কিন্তু সবাই না। অনেক আদিবাসী আছে তারা তপশিলি উপজাতির মধ্যে নেই, কিন্তু সবাই তপশিলি উপজাতি আদিবাসী। ওই আমরা 7-8-এ পড়েছিলাম সব খারেই খারক, কিন্তু সব খারেই খারক নয় সেই রকম। তাহলে এই যে একটা অবস্থায় 2017 সালে উনি পাঠিয়ে দিলেন, কিন্তু সেদিন আমরা প্রতিবাদ করিনি।
আমি তো না হয় আমাদের নতুন সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের যারা ছিলেন তারাও প্রতিবাদ করেন। কারণ কি? কারণ আমরা মনে করি যে কোনো মানুষেরই এসটি হওয়ার জন্যে দাবিদার হতে পারে, কিন্তু আপনি যদি লিগেল ওয়েতে এসটি না হতে পারেন, তারপরে যদি জোর জবরদস্ত যদি হতে চান, তাহলে আমাদের মতো আদিবাসী মানুষ চুপ করে থাকবে, এটা ভাবলেন কি করে? তাই আমরা প্রথম গর্জে উঠলাম সেদিনেই। 2017 সালে রেকমেন্ডেশন এখান থেকে যাওয়ার পরে সেখান থেকে ফেরত পাঠালেন সেন্ট্রাল গভর্নমেন্ট, বলল ওদের লুকুর কমিটির যে গাইডলাইন আছে তার সঙ্গে মাহাতো কর্মীদের ম্যাচ করছে না, তাই তারা এসটি হতে অসুবিধা আছে। 2004 সাল ঝাড়খণ্ডে সুপারিশ গেল, সেখানেও রিজেক্ট হলো। 2017 সাল সেটাও রিজেক্ট হলো। ঝাড়খণ্ডে 2015 সাল সেখানেও রিজেক্ট হলো। আর উড়িষ্যাতে 2015 সালেও রিজেক্ট হলো। সর্বশেষ কোর্ট 5 জুন 2023, প্রদীপবাবু আছেন এখানে, সেখানেও তাদের ডিসমিস হয়ে গেল, তারা আর এসটি হতে পারল না। অতএব ঘুরপথে একটা আপনার সংস্কৃতিকে চুরি করার একটা চেষ্টা চালালো। আপনার মাথার পাগড়ি হলুদ যেটা আছে সেটা আমরাও বাঁধব। আদিবাসী হতে হবে তো, লোককে দেখাতে হবে। বাঁধনা করব আমাদেরও হতে হবে, আমাদেরও করব। যা যা আছে আমাদের আদিবাসীদের সংস্কৃতি সব করব। আর সর্বশেষ কি করব? ইতিহাস থেকে চুরি করব। কেন? কারণ লুকুর কমিটিতে বলা আছে আপনার ইতিহাস নেই। বিরসা মুন্ডা আছে, সিধু কানু আছে, আপনার তো কেউ নেই। তারা তখন কি করলেন না, রঘুনাথ মাহাতোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। না না, এই রঘুনাথ মাহাতো হচ্ছে চুয়াড় বিদ্রোহের একজন অন্যতম নেতা। আমরা সেদিনও বলেছিলাম রঘুনাথ মাহাতোকে স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের বিপ্লবী আপনি বলতেই পারেন, কিন্তু চুয়াড় বিদ্রোহের সঙ্গে রিলেট করতে আমরা দেব না, আমরা দেব না। সাঁওতাল বিদ্রোহের সঙ্গে সিধু সঙ্গে যে আত্মিক যোগটা আমাদের আছে, সেখানে চানকু মাহাতোকে আমরা প্রতিষ্ঠা করতে দেব না। তাই আমরা বিরোধিতা করেছিলাম সেদিন শিমুলিয়াতে। এটাই আমরা ভেবেছিলাম, বৃহত্তর যদি আন্দোলন করতে হয় এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দ্বারা ওই মাহাতো কুর্মীর বিরুদ্ধে সরাসরি টাসেলের আমরা যেতে পারবো না। তাই আমরা করলাম, মাথার মধ্যে এলো। আমি বালকরাম সরেনকে ফোন করলাম, বলে বালকদা কিছু একটা ব্যবস্থা করতে হবে, এ দিয়ে হবে না। এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যা গ্রাস রুটের লোক, তার দ্বারা হবে না, একটু ভালো কিছু চিন্তা ভাবনা করুন। কি করব? মিতনবাবু আপনি একটু বলুন। আমি বলে অর্জুনবাবুকে ফোন করুন। অর্জুনবাবুকে সেদিন ফোন করেছিলেন আমাদের বালকরাম সরেন। তারপরে দফায় দফায় আমার সঙ্গে কথা হয়, তাকে আমি রাজি করাই যে আপনারা রাঢ়বঙ্গে একটা মিটিং ডাকুন এবং সেটা হবে আপনাদের নেতৃত্বে। সেই ভাবনাকে প্রতিষ্ঠা করার জন্য সেদিন রাঢ়বঙ্গতে আমরা মিটিং ডেকেছিলাম এবং সেই রাঢ়বঙ্গে আমরা নতুন একটা অ্যালায়েন্সের জন্ম দিয়েছিলাম, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। সেদিনেই আমরা এই সংগঠনের প্রত্যেকটা সংগঠনের লোককে আমরা সেদিন ডেকেছিলাম। সেদিন 14টা সংগঠন যোগদান করেছিল। আর আজকে 50টি সংগঠনের উপর এখানে ইউনাইটেড ফোরামও আছে। অনেকেই এখনো আন্দোলনের জন্য যুক্ত হতে চাইছেন, কিন্তু আমরা এখনো রাজি হইনি। আর তারই সুবাদে আপনারা 8 তারিখে করেছিলেন বাংলা বন্ধ। প্রত্যেকটা মানুষ আপনারা এগিয়ে এসেছিলেন, কারণ আপনারা বুঝতে পেরেছিলেন যে কুর্মী মাহাতো যদি ঢুকে যায় তাহলে আগামী দিনের আপনার যে 6টা সিট আছে 100-র মধ্যে, সেটাতে 6টাতেও আপনি পাবেন না। এই অনুভবটা যেদিন আপনি করতে পারবেন,
যেদিন আজকে ছাত্রদের আমরা দেখতে পাচ্ছি না, তারা যেদিন অনুভবটা করতে পারবে সেদিন ছুটে আসবে। কিন্তু তার মানে তাদের সমস্যা হচ্ছে না তা নয়। তারা আমাকে অনেক সময় ফোন করে, দাদা আমি এই লিস্টে পাইনি, কি করব? তাহলে কি করবেন বলুন, আপনি ভাবুন কি করবেন। বিএড কলেজে ভর্তি হতে গেছি, আমি পাইনি, আমার 1 নম্বরের জন্য কেটে গেছে, একজন মাহাতো ঢুকে আছে। এমনিতেই মাহাতো ঢুকে আছে ভুয়ো সার্টিফিকেট নিয়ে, আর যদি রিকগনাইজ হয়ে যায় মাহাতো কর্মীরা, তাহলে আপনাকে আর চাকরি করতে হবে না। আপনার যে সোশ্যাল স্ট্যাটাস আপনি দেখেন সকাল সন্ধ্যা, সেটা দেখতে পাবেন না। আপনি যে সকাল সন্ধ্যা বউকে নিয়ে ঘুরে বেড়ান, নিশ্চয়ই অসুবিধা নেই, সেইটা আপনি পারবেন না। কারণ আপনি মনে করছেন আর্থিক দিক থেকে আপনার অনেক উন্নতি হয়েছে, সেটা আপনার পক্ষে সম্ভব না। আজকে মৌসুমী ম্যাডাম এসেছিলেন, আমি কথা বলছিলাম, ম্যাডাম আজকে যদি এই সার্টিফিকেটটা না থাকতো না, আপনাদের মুখ আমরা দেখতে পেতাম না। হ্যাঁ, আমরা দেখতে পেতাম না। একটা স্ট্যাটিস্টিক আমি আপনাকে বলছি, জেনারেল ছেলেদের 650-র উপরে নাম্বার পেতে হয়, কাউকে ছোট করছি না। আর আমাদের 250 পেলে ডাক্তার হওয়া যায়, এখনো পর্যন্ত ডাক্তার হওয়া যায়। আজকে চিকিৎসা যদি আপনাকে করতে হতো, সব বাঙালির ঘরে ঘরে গিয়ে চিকিৎসা করাতে হতো, এই আদিবাসী ডাক্তারের মুখ আপনাকে দেখতে পেতেন না। এই সার্টিফিকেটটা যেহেতু আছে, কিন্তু অনেকেই মনে করেন এই সার্টিফিকেট আমার কোনো প্রয়োজন নেই। আমি বলেছি আমার অনেক সময় অনেক সাংবাদিক বন্ধুরা বলেন, ইন্টারভিউ নিতে বলেন যে এই সার্টিফিকেট তো কোনো মূল্যই নেই। বলে ছেড়ে দিন না, যার সার্টিফিকেট প্রয়োজন নেই তার জমা করে দিন, তারপর আপনি জেনারেলের সঙ্গে লড়াই করুন, আমাদের দেখার দরকার নেই। তাহলে এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে ইউনাইটেড ফোরামের আমাদের জন্ম হলো, এবং সামনাসামনি লড়াই করার যে আমাদের বলিষ্ঠ পদক্ষেপ, সেটা আমরা গ্রহণ করতে পেরেছিলাম। তারপরেই আমরা ডাক দিলাম রানী রাসমণিতে। আপনারা প্রত্যেকেই কম বেশি গেছেন, যারা যেতে পারেননি সেদিন আমরা দূরের থেকে আমাদের আশীর্বাদ করেছেন, দূরের থেকে আমাদের টাকা দিয়েছেন। প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আমরা লক্ষাধিক মানুষের উপর আমরা রানী রাসমণিতে লোককে জড়ো করেছিলাম। কিন্তু ঠিক তারপরে আমাদের ছন্দপতন ঘটে গেল। আমার লাস্ট কথা না বললেই পারছি না। ইউনাইটেড ফোরামের 14 তারিখে আমাদের মিটিং হলো, আর রবীন্দ্রনাথ বাবু আর অর্জুন বাবু গিয়েছিলেন হুগলিতে মিটিং করতে। আমি ঠিক 7টার সময় তাকে ফোন করি যে আগামী 26 তারিখে মিটিংটা ডাকতে হবে ইউনাইটেড ফোরামের, তাহলে আপনি একটু রবীন্দ্রনাথ বাবুকে মনে করিয়ে দেবেন। আমার সঙ্গে শেষ কথা হয়েছে সেদিনেই অর্জুনবাবু আমাকে বললেন, চিন্তার কোনো কারণ নেই, আমি কালকে মনে করিয়ে দেবো, মিটিংটা আমরা 26 তারিখেই করব। কিন্তু তারপর আর আমার সঙ্গে কোনো কথা হয়নি। খুব দুঃখ পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। কারণ এই মানুষটা অন্য যাই হোক, যে মেন্টালিটির মানুষ ছিলেন, উনি সকলকে চলার একটা ক্ষমতা, আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমি যতদিন ঘুরিয়েছি তার সঙ্গে, যতটুকু আমি বুঝেছি, তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া দেওয়ার যে ক্ষমতা, বুদ্ধিমত্তার যে পরিচয়, সেটা কিন্তু অন্যান্য সাধারণ মানুষের থেকে তাকে আলাদা করেছে। আজকে আমরা গাছের তলায় দাঁড়িয়ে আছি না, মনে হচ্ছে কথায় যেন ছায়াটা দূরে চলে গেছে। কিন্তু সেদিন তিনি বলেছিলেন দৃপ্ত কণ্ঠে, কেউ কেউ বলছিলেন ইউনাইটেড ফোরাম হয়তো চলে যাবে, খুব সমালোচকরা অনেকেই বলেন। সেদিন দৃপ্ত কণ্ঠে তিনি বলেছিলেন ইউনাইটেড ফোরাম ছিল, ইউনাইটেড ফোরাম আছে, আর ইউনাইটেড ফোরাম থাকবে। তাহলে এতটা দৃপ্ত কণ্ঠ, এতটা নেতৃত্বের জায়গায় আছে বলেই সেটা সেদিন বলতে পেরেছিলেন। আমাদের প্রতিদিনই কথা হতো, 1-1.5 ঘন্টা প্রায় কথা হতো যে আগামী দিন কী করব। আমাদের একটা কর্মসূচি এখনও আমরা ঘোষণা করিনি, করব। আমরা 26 তারিখে মিটিং করেছিলাম, বিভিন্ন জায়গায় আমরা এটা করেছিলাম, কিন্তু করতে পারিনি। উনি বলে গেছিলেন যে এরপরে পালা হচ্ছে এমএলএ এমপিদের কাছে যাব। আমি সাই দিয়েছিলাম, বলেছিলাম হ্যাঁ এটা করতে হবে, অবশ্যই আগামী সপ্তাহের মধ্যে আমরা মিটিং করব, এই ধরনের কর্মসূচি আবার নেওয়া। আরেকজন বলছিলেন সিআরআইয়ের কথা, সিআরআইকে আমরা ছাড়ব না, চিন্তার কোনো কারণ নেই।
আমি অনেকবার গেছি, এরপরে দল বল নিয়ে যাব। সেদিন কোন দিকে বেরোবার যেমন পথ না পাই, ওই নামে সিআরআই রিসার্চ করছে সকাল সন্ধ্যা, আর কুর্মী মাহাতোরা যে ঢুকে যাচ্ছে তার রিসার্চের কোনো জায়গা। ওখানে মিষ্টি খাওয়ার জন্য চলে গেছেন না? আপনার করম পুজো হচ্ছে সিআরআই রিপোর্ট, আর আমাদের ট্রাইবাল ডেভেলপমেন্টের টাকা আপনি খরচ করেছেন। ইয়ারকি মারার জায়গা পাচ্ছেন? এই আদিবাসীরা সব মরে গেছে। সুতরাং আমরা প্রতি পদক্ষেপে নিরীক্ষণ করছি। যদি এমন একটা সময় যদি আসে ওই সিআরআইকে স্তব্ধ করে দেবে, এরকম একটা চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি একটা ইউনাইটেড ফোরামের সহযোগী সংগঠন হিসেবে যতটুকু দরকার, যা 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 দরকার আমরা তাই করব। আমাদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে, আমাদের সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, এবং তার জন্যে যদি আমাদের রক্ত দিতে হয় সে তার জন্য আমরা প্রস্তুত আছি। স্বাভাবিক কারণে আপনারা দূর দূরান্ত থেকে অনেক এসেছেন, অনেকেরই বক্তব্য আপনারা শুনবেন। আমি কষ্ট করে অনেকজনকে বলেছি বসুন, আপনারা কিছু মনে করবেন না, আপনারা সবাই আমার থেকে অনেক অভিজ্ঞ। আপনাদের যদি কিছু বলার বা ভাবনা থাকে আমাদের সাজেশন দিন। আমাদের আরও বেশি অন্যান্য পদ্ধতিতে কিভাবে ক্যান্সেল করা যায়, কিভাবে আটকানো যায়, এই বিষয়গুলো আমাদের সুপরামর্শ দিন। আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি হিসেবে আমি মাথা পেতে নেব, এবং সেটা আগামী দিনে আমাদের চলার পথেও হবে। এইটুকু আশা ভরসা রেখে সকলকে অভিনন্দন নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি।